আরজিকর আন্দোলন নিয়ে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ যে এইভাবে নিভে যাবে তা বোধহয় কল্পনাও করতে পারেননি স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত। কিন্তু সেটাই বাস্তব হয়েছে। আর এটাই প্রমাণ করে দেয় আমরা যে সমাজ ব্যবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি সেই সমাজ ব্যবস্থা এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছে যেখানে সাধারণ মানুষের সম্মিলিত ক্রোধ কিংবা প্রতিবাদের স্বরও পর্যন্ত সময়ের সঙ্গে সঙ্গে মিলিয়ে যায় এবং তাদেরকে বিচার পাইয়ে দেওয়ার জন্য আমাদের সমাজ ব্যবস্থা এখনো পর্যন্ত তৈরি নয়। আর এর দায় বা দোষ কার সেটা নিশ্চিতভাবে কোনো একটা ব্যক্তি বা একটা প্রশাসনের যেমন হতে পারে না, ঠিক ঠিক তেমনি আবার এই ঘটনার দায় এবং দোষ বাঁচতে গেলে গোটা দেশের একটা বিরাট অংশ, এমনকি সংবিধানের ভিত্তি স্তম্ভগুলো সকলে এর মধ্যে চলে আসতে পারে। আর এটাই সব থেকে চিন্তার কারণ যে এমন একটা ইনটলারেন্স সমাজ ব্যবস্থার সৃষ্টি হয়েছে যেখানে সাধারণ মানুষের লক্ষ লক্ষ প্রতিবাদের দীর্ঘদিন ধরে চলে আসা আওয়াজ পর্যন্ত এক নিমিষে এক লহমায় নিভে যেতে পারে। তার কারণ বিচার পাওয়ার কোনো আশা থাকছে না। এবং সেই কারণেই একবার চিন্তা করে দেখবেন ওই নির্যাতিতার বাবা এবং মায়ের জায়গায় নিজেদেরকে বসিয়ে কোন সমাজ ব্যবস্থা তিল তিল করে আমরা তৈরি করছি, যে সমাজ ব্যবস্থায় নির্যাতিতার বাবা মা মেয়ের শোক করা ভুলে গিয়ে মেয়ের ন্যায় বিচার কিভাবে আনবেন সেই চিন্তায় শুধুমাত্রই মগ্ন রয়েছেন দিবারাত্রি। আর সেই কারণেই গত দিনে হঠাৎ করেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করতে নির্যাতিতার বাবা এবং মা বিধানসভার মধ্যে চলে এলেন বিজেপি নেতা সজল ঘোষকে সাথে নিয়ে। এবং তারপরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে যেমন সাক্ষাৎ করেছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকের সঙ্গেও। কিন্তু কেন বিরোধী দলনেতা, তার উপরে কি আস্থা রয়েছে নির্যাতিতার বাবা এবং মায়ের? আসুন আজকে এই প্রশ্নের উত্তর খোঁজা যাক আমাদের এই পর্বে। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি খবর। আরজি করকে নিয়ে এত বড় আন্দোলন এবং দীর্ঘদিন ব্যাপী যে চলে আসা সাধারণ মানুষের ক্ষোভ এবং বিক্ষোভ, সেটা যখন কোনো রকমের পজিটিভ ফল ছাড়াই মুখ থুবড়ে পড়ে, তখন এটা জেনে রাখতে হবে পশ্চিমবঙ্গের একটা বিরাট অংশের মানুষের কতটা হতাশা রয়েছে। শুধুমাত্রই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের প্রতি এমনটা নয়, যারা এই আরজি করের বোনটি ডাক্তারি করতে গিয়ে, সমাজ সেবা করতে গিয়ে, নিজের কর্তব্য পালন করতে গিয়ে ধর্ষণ এবং খুনের মতো নৃশংস পরিণতি হওয়ার পরেও যে সমাজ ব্যবস্থা তাদের বিচার দিতে পারলো না, সেই গোটা সমাজ ব্যবস্থার প্রতি পশ্চিমবঙ্গের একটা বিরাট অংশের মানুষের কতটা ক্ষোভ পুঞ্জীবিত হয়ে রয়েছে সেটা বোঝার জন্য শুধুমাত্রই সময়ের অপেক্ষা করতে হবে। তার কারণ আরো একটা কোনো সুযোগ পশ্চিমবঙ্গের মানুষের ক্রোধ এবং প্রতিবাদ যে আছড়ে পড়বে সেটা শুধুমাত্রই সময়ের অপেক্ষা, মিলিয়ে নিতে পারেন আমার কথা আগামী দিনে। আর গত দিনে চূড়ান্ত হতাশা থেকে নির্যাতিতার পরিবারের সদস্যরা 12:20 নাগাদ শটাং পৌঁছে গেলেন বিধানসভায় সঙ্গী করে বিজেপি নেতা সজল ঘোষকে, এবং সেখানে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে তারা দেখা করেন। নির্যাতিতার মা বলেন, আমার পাশে সবাই দাঁড়াচ্ছে, আগামী দিনে আপনাদেরও আমার পাশে চাই। আমার মেয়েটা কি এমন অপরাধ করলো যে তাকে এমন নির্মমভাবে মারা হলো? এ কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন নির্যাতিতার মা। মহিলারা কি আজও কাজের জায়গায় সুরক্ষিত? বিধানসভায় দাঁড়িয়ে এই সংযত প্রশ্নটি তুলেছেন নির্যাতিতার মা। তার কথায়, আজও জানতে পারলাম না সেই রাতে আমার মেয়ের সঙ্গে ঠিক কি ঘটেছিল। কান্নায় ভেঙে পড়েন নির্যাতিতার বাবাও। তার চোখ মুছিয়ে দিতে দেখা যায় বিরোধী দলনেতাকে। নির্যাতিতার বাবার কথা শুনতে শুনতে কেঁদে ফেলেন বিজেপির চন্দনা বাউরি পর্যন্ত। আসুন কি বলেছিলেন নির্যাতিতার মা প্রথমে শোনাবো, তারপরে আসবো তার বাবা কি বলেছিলেন। শুনুন নির্যাতিতার মায়ের বক্তব্য। সরকার হোক না কেন দলে, তারা প্রোটেকশন দেবে, সুরক্ষা দেবে। সুরক্ষাই আপনি পান। সংবিধান দিবসে আপনি থেকে বড় অনুতাপের বিষয় কি আছে? তো মেয়েটা হসপিটালে রোগীদের সেবা করতেই এসেছিল,
তার একটা ডিউটি ছিল। ডিউটিরত অবস্থায় রাত্রি 11:15 সে আমার সঙ্গে কথা হয়েছিল এবং সে আমাকে বললো, মা কোনো চিন্তা নেই, তোমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো। তারপরে কি হলো তার সাথে, আমার মেয়েটা কি অপরাধ করলো যে তাকে এবং নৃশংসভাবে তার কাজের জায়গায়, সে তো সুরক্ষিত, সে হসপিটালটা তার দ্বিতীয় বাড়ি। আমি তো তাকে বলতাম হসপিটালে গেটে ঢুকে যাবি, আমাকে একটা ফোন করবি আর আমার কোনো চিন্তা থাকবে না। সেখানে তার সুরক্ষিত জায়গায় তার কি হলো, এরকম নৃশংসভাবে তাকে খুন করা হলো। হসপিটালে তাহলে কি তৈরি হচ্ছে আজকে? ডাক্তাররা কেন তাকে এইভাবে নির্মম হবে? সেখানে কি ডাক্তার তৈরি হচ্ছে? আর আমাদের দেশে মহিলারা কি কাজের জায়গায় সুরক্ষিত? এটা আমি আজও জানতে পারলাম না যে আমার মেয়ের সাথে সেই রাতে কি ঘটেছিল। এত যন্ত্রণা, এত তিল করে আমি প্রতিনিয়ত শুধু আমার সাথে নিজেকেই কোশ্চেন করি, কি হলো তার সাথে? আমার মেয়েটা কি এমন অপরাধ করলো যে তাকে এইভাবে নির্মম ভাবে মারা হলো? সে তো তার স্বপ্নের জায়গায় ছিল, ওখানে আর্জি করে চান্স পেয়ে আমার মেয়েটা খুব খুশি হয়েছিল এবং তার অনেক স্বপ্ন ছিল। তার স্বপ্নগুলো সফল হতে দিল না। ওই দুষ্কৃতীরা তার স্বপ্ন চোখ দিয়ে রক্ত বার করে ছাড়লো। কেন এই নির্মম পরিস্থিতি হলো? তার জন্য আপনারা যেমন আমার পাশে ছিলেন এতদিন, তেমনি শুধু আপনারা এই কজন বললে হবে না, সমস্ত দেশের লোক, সমস্ত পৃথিবীর লোক আমার সাথে এসে লড়াই করতে হবে। যেমন ভবিষ্যতে ছিলেন তেমনি আগামীতেও আমার পাশে আপনাদের চাই। কত বড় অসহায় এই পরিবার! শুধুমাত্র একবার যদি তাদের পরিস্থিতি কল্পনা করেন তাহলে নিশ্চিতভাবে বুঝতে পারবেন কত বড় অসহায়। তার কারণ তাদের কোথাও যাওয়ার জায়গা নেই। রাজ্য প্রশাসনের কাছে তারা যেতে পারবে না কেন? না, রাজ্য প্রশাসনের বিরুদ্ধেই তাদের অভিযোগ। রাজ্য সরকারি কর্মচারী হওয়ার পরেও তার মেয়েকে কর্মক্ষেত্রে নৃশংসভাবে খুন এবং ধর্ষণ হয়ে যাওয়ার পরেও যে বক্তব্য রাজ্য প্রশাসনের তরফ থেকে করা হয়েছে, পুলিশ প্রশাসনের তরফ থেকে সুপ্রিম কোর্টে যে অভিযোগ বা শুনানি হয়েছে, তা থেকে যে কোনো সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাওয়ার কথা। তার কারণ গোটা প্রশাসনের কেউ এই খুনের সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হয়েছে। সন্দেহ যে অমূলক নয় তা স্পষ্ট হয়ে গিয়েছে আরজি করের অধ্যক্ষ সন্দীপ ঘোষ কিংবা পুলিশের ওসিকে গ্রেপ্তার করার মধ্যে দিয়ে। আর এই অবস্থাতে একটা পরিবার যাবে তো যাবে কোথায়? বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অগত্যার গতি। তার কারণ পশ্চিমবঙ্গে বাম এবং কংগ্রেস ক্রমশ যে জায়গায় তারা পরিণত করেছে, যে হাস্যকর জায়গায় তারা পরিণত করেছে, তাদের ওপর আস্থা রাখা যে কোনো মানুষের জন্য অত্যন্ত কঠিন। এই কারণে, তার কারণ তৃণমূল কংগ্রেসের সঙ্গে এই রাজ্যে জোটবদ্ধ হয়ে লোকসভা নির্বাচনে লড়তে দ্বিধাবোধ করে না বাম এবং কংগ্রেস। তাই হেন বাম ও কংগ্রেস যারা কার্যত নোটার সঙ্গে প্রত্যেকটা নির্বাচনে ছায়াযুদ্ধ করছে, সেই বাম এবং কংগ্রেসকে তো আর বিশ্বাস করা যায় না। তাই খুব স্বাভাবিক কারণেই তাদের একমাত্র পথ হচ্ছে বিজেপি। কিন্তু সেক্ষেত্রে আবার কেন্দ্রীয় নেতৃত্ব, ধরুন অমিত শাহ কিংবা নরেন্দ্র মোদীর সাক্ষাৎ চাইলেই তো আর পাওয়া যায় না। এটা আমাকে অবশ্যই স্তম্ভিত করেছে নির্যাতিতার বাবার এত আকুল প্রার্থনা সত্ত্বেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আমাদের এই রাজ্যে আসলেও তিনি নির্যাতিতার পরিবারকে 2 মিনিট সময় দিতে পারলেন না। এটা নিশ্চিতভাবে যথেষ্টই অবাক করে আমাদের। তাই এই অবস্থায় অগত্যার গতি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই কারণেই তার কাছে গিয়েছেন, যদি কোনোভাবে স্বরাষ্ট্রমন্ত্রীকে বলে কোনোভাবে এই তদন্তের গতি বৃদ্ধি যদি করা যায়, অন্যান্য আরো 5টা তদন্তের মতো অযোগ্য কেন্দ্রীয় তদন্তকারী সিবিআই যেন এটিকে ধামাচাপা না দেয়। সেই কারণেই সম্ভবত শুভেন্দু অধিকারী ছাড়া দ্বিতীয় কোন ব্যক্তি রয়েছেন। আসুন আপনাদের শোনায় তার বাবা কি বলছিলেন এবং বিরোধী দলনেতার সঙ্গে তার বক্তব্যটা শুনুন আপনারা। মানুষের সেবা করার জন্য সেদিন রাত্রিবেলায় তাকে দুষ্কৃতীরা পৃথিবী থেকে সরিয়ে দিই। কিন্তু সত্যি কথা বলতে আমরা যখন খবর পেয়েছি তখন আমরা তারা ভেঙে পড়েছিলাম। কিন্তু যখন আমরা হসপিটালে এসেছি, যতটা আমরা মেয়ের মৃত্যুতে শোক না পেয়েছি, সেই দিনটা আমাদের প্রশাসন এবং পুলিশ আমাদের এমন ভাবে হ্যারাসমেন্ট করেছে, সে জীবনে আমরা কোনদিন আসছে এটা বলবো না। একটা আমার মেয়েটা পড়ে গেছে পাশের ঘরে,
আর 3 ঘন্টা আমরা বসে আছি, সেখানে ঢুকতে পারছি না। কি অসহ্য যন্ত্রণার মধ্যে আমরা তখন ছিলাম। যখন আমরা পোস্টমর্টমটা বললাম এখানে করাবো না, তখন ওর একটা বলতে গেলে অভিনয় আর কি, অভিনয় করে বিভিন্ন রকম এই করা হবে ওই করা হবে বলে পোস্টমর্টমকে আর্জি করেই করে ছাড়বে। এবং আর্জিকর থেকে যারা প্রশাসন এবং পুলিশের লোক, আমার মেয়ের দেহ আমরা কিছুতেই মানে সেদিন ডাকবো আর কি, তারা থানায় গিয়ে 2 ঘন্টা বসে রইলাম, আমাদের কোনো পাত্তাই দিল। তারা থানায় আমাদের এত অ্যারেঞ্জমেন্ট করেছিলাম, মানে আর কিছুক্ষণ থাকলে হয়তো আমার মেয়েকে, আমাদের তারা থানায় আর কিছুক্ষণ থাকতে আমার মেয়েকে পুড়িয়েই দিত, এরকম পরিস্থিতি। এবং সত্যি কথা বলতে কি, আজকে বলতে আমার কোনো ইয়ে নেই যে আমরা যে মেয়ের দাহ হয়েছে সেখানে যে আমাদের যে কাজ আছে সেই কাজ আমরা কিছু করতে হয়নি, প্রশাসনের পক্ষ থেকে এমনিতেই হয়ে গেছে সব কাজ। আমরা গিয়ে দেখি 3টে ডেড বডি রয়েছে, তার সামনে আমার মেয়েকে যেখানে সাধারণত ঢুকতে দেওয়া হয় না, আমি তো হসপিটালে একটা গেছি, চুল্লির সামনে ঢুকতে দেওয়া হয় সাধারণ লোককে, সেখানে আমার মেয়েকে শুয়ে যেটুকু কাজকর্ম করা করে সব জয়ী চুল্লিতে ঢুকে গেল। প্রশাসনেরও দেখা নেই, পুলিশেরও আর দেখা নেই। তারপরে 3-4 দিন যে আমাদের উপরে যে টর্চার চলে প্রশাসনের পক্ষ থেকে, সেটা আপনাদের বোঝানো আমাদের পক্ষে খুবই কষ্টকর ব্যাপার। মানে 9 তারিখ থেকে 9, 10, 11, 12 শুনলেন বন্ধুরা, ছোট করেই বক্তব্যটা শোনানোর চেষ্টা করলাম, কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে বিরোধী দলনেতা তার বাবার চোখের জল মুছিয়ে দিলেন, এছাড়া আর তার কি বা করার আছে? শুভেন্দু অধিকারী আন্তরিকভাবে অনেক কিছুই করতে চান, কিন্তু তারও তো হাত পা বাঁধা। তার কারণ এটা তো তৃণমূল কংগ্রেসের মতো কোনো একটা আঞ্চলিক দল নয় যে তিনি একাই কোনো সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন। কেন্দ্রীয় নেতৃত্ব কিংবা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা কোন প্রকারে এই তদন্তের কুলকিনারা করবে তার তো কোনো কিছুই যেমন পাওয়া যাচ্ছে না, তেমনি আবার প্রাক্তন বিচারপতি চন্দ্রচূড় মহাশয় যে জায়গায় মামলাটিকে ছেড়ে চলে গেলেন, কার্যত গভীর সমুদ্রে ডুবে যাওয়ার সঙ্গে তুলনা করলেও বোধহয় কম বলা হয় না। তার কারণ যে সক্রিয়তাতে চন্দ্রচূড় মহাশয় প্রাক্তন বিচারপতি তিনি কলকাতা হাইকোর্টের কাছ থেকে মামলাটি নিজের এজলাসে নিয়ে নিয়েছিলেন, এতটাই কৌতূহল তৈরি হয়েছিল, অনেকেই ভেবেছিলেন এবার বোধহয় কিছু একটা করবেন চন্দ্রচূড় মহাশয়। কিন্তু কার্যত সিসিটিভির মধ্যেই নিজের গোটা তদন্ত প্রক্রিয়ার শুনানিতে তিনি যেভাবে নিজেকে নিবদ্ধ করে রাখলেন, তা নিয়ে আমরা তো হতাশ হয়েছি। কিন্তু একবার ভেবে দেখবেন নির্যাতিতার বাবা মার কি চলেছে। যদি দেশের সুপ্রিম কোর্ট নির্যাতিতার বাবা মাকে আশ্বস্ত করতে না পারেন, তাহলে কে করবেন? একটা কথা মাথায় রাখবেন, এই যে খুন এবং ধর্ষণের ঘটনা কোনো রাস্তায় হয়নি, কোনো হোটেলে হয়নি, কোনো পার্কে হয়নি, ঘটনাটি ঘটেছে একজন কর্তব্যরত ডাক্তার নিজের ডিউটি পালন করতে গিয়েছিলেন সবথেকে সুরক্ষিত জায়গায়। নির্যাতিতার মা বলছিলেন যে মেয়েকে আমি বলতাম যে মা তুই হাসপাতালের মধ্যে ঢুকে একটা আমাদের ফোন করে দিস, তাহলে বুঝতে পারবো তুই সেফ জোনে পৌঁছে গিয়েছিস। কিন্তু তিনি ভাবতেই পারেননি যেটাকে তিনি সেফ জোন ভেবেছেন সেটাই সব থেকে আনসেফ জোন হয়ে রয়ে গিয়েছে। তবে বিরোধী দলনেতা তিনি বললেন যে আগামী 10 তারিখে তিনি রাজভবনের সামনে বিজেপির সমস্ত বিধায়ক মিলে ধর্নায় বসবেন, তদন্তের গতি প্রকৃতি কতদূর হলো তা জানার জন্য এবং আরো বেশি গতি আনার জন্য রাজভবনের সামনে ধর্নায় বসবেন। আসুন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্যটা প্রথমে শোনাই, তারপরে আসবো আলোচনায়। আমরা ওনাকে একটা কথা দিচ্ছি, 10 আপনাদের তারিখে কাছে একটাই আমাদের সবার আমার অনুরোধ, আপনারা আন্দোলনটা শুনুন, আদালত বিচার করবে ঠিক আছে, কিন্তু এই যে অন্যায়গুলো আমাদের সঙ্গে হয়েছে সেগুলোর বিচার আমাদের জনগণের কাছ থেকে নিতে হবে, রাস্তা থেকে তুলতে হবে। রাস্তায় আন্দোলন করে আমরা সেকেন্ড চার্জশিটটাও দেখছি, সাপ্লিমেন্টারি চার্জশিট কি আছে, সেটা যদি আমাদের ঠিক মনঃপুত না হয় আমরাও বাধ্য হয়ে আন্দোলন করবো। আমরা আপনাদের কথা দিচ্ছি, আমরা সবাই আপনার সঙ্গে, এটাই আপনাদের কাছে আমার সবাই ওই জন্যই আজকে আমরা অঙ্গীকার করছি, ওই জন্যই আমরা অঙ্গীকার করছি, আমরা আছি। আমি যেন দেখতে পাই যে আপনারাও আমার সঙ্গে আমরা আছি। আমরা এখনই একটা কর্মসূচি ঘোষণা করে দিচ্ছি, 10 তারিখে আমি শুনেছি শাসক দলের এমপি এমএলএরা রাষ্ট্রপতির কাছে যাবেন অপরাজিতা বিল, সেটা ভালো, তো আমরা তো সাপোর্টও দিয়েছি, কিন্তু পরে 9 তারিখের পরে। আর আমরা 9 তারিখের বিচার চাওয়ার জন্য 10 তারিখে আমরা সারাদিন রাজ্যপালের দরজার সামনে ধর্ণা দেব।
ওনারা রাষ্ট্রপতির কাছে যাবেন। আমরা 10ই ডিসেম্বর সব অল বিজেপি এমএলএ আমরা 10টা থেকে 5টা রাজ্যপালের সামনে চুরি করছি। 9 তারিখের বিচার, 9 তারিখের পরের বিচার চাইছেন ওনারা অপরাজিতা বিলটা করেছেন, 9 তারিখের পরের বিচার চাইছেন। তাতেও আমাদের তো পূর্ণ সমর্থন আছে, আমরা তো ডিভিশন চাইনি, সমর্থন করেছি। কিন্তু 9 তারিখের বিচারটাকে বাদ দিয়ে পরের বিচারগুলোকে অগ্রাধিকার দিলে তো হবে না। আমরা সেটা নিয়ে করব, কারণ 5 দিন পুলিশের হাতে থাকার জন্য আমি সুপ্রিম কোর্টে লাইভ ভিউতে দেখেছি পুলিশ যা যা করার করেছে। এবং পৃথিবীর মধ্যে 8ম আশ্চর্য, এই মামলায় সুপার জেলে আর থানার ওসি জেলে, লোকাল জিডি পুলিশ স্টেশন, এটা ভারতবর্ষ কেন পৃথিবীর কোথাও এই রকমের নজির নেই। আমরা সবাই আছি আপনার সঙ্গে, যার বিরুদ্ধে ওনাদের ক্ষোভ, উনি বলেছেন, আমি বলছি না। ওনারা যাচ্ছেন অপরাজিতা বিলের দ্রুত অনুমোদনের দাবিতে রাষ্ট্রপতি মহোদয়ের কাছে। আমরা সেটাতে সমর্থন করি, কারণ বিধানসভাতে সমর্থন করেছি। আমরা 10 তারিখের আমরা রাজ্যপাল মহোদয়ের কাছে পুরো দিন বিজেপি এমএলএরা ধর্ণা দেব 9 তারিখের বিচার চেয়ে। রাষ্ট্রপতি মহোদয় যেমন সাংবিধানিক প্রধান দেশের, তেমনি রাজ্যপাল মহোদয় আমাদের রাজ্যের সাংবিধানিক প্রধান। ওনারা যাচ্ছেন 9 তারিখের পরের পানিশমেন্ট দেওয়ার জন্য। আরেকটা আরজিকর হলে পানিশমেন্ট দিতে চান অপরাজিতা বিল, সেইটাই বলেছে। আমাদের সমর্থন আছে, না আপত্তি নেই। আমরা 9 তারিখটাকে বাদ দিতে পারি না। আমরাও 9 তারিখের জন্য সারাদিন বিজেপি এমএলএরা আজকে ওনার বাবার কাছে কমিট করলো। আর ওনার পিতৃদেব মাতৃদেবী যেটা চেয়েছেন, খুব আমি মনে করি লজিক্যালি, কারণ ভারতবর্ষে আজকে সংবিধানের প্রথম লাইনটা হচ্ছে ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল, অফ দ্য পিপুল। উনি বলছেন জুডিশিয়ারির লড়াই হবে। জুডিশিয়ারি তো একটা স্তম্ভ কনস্টিটিউশনের, কিন্তু কনস্টিটিউশনের মেন থিমটাই হচ্ছে ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল, অফ দ্য পিপুল। অর্থাৎ উনি বলেছেন আপনারা জনগণকে নিয়ে এই অন্যায়ের বিরুদ্ধে এবং বিচারের দাবিতে লড়ুন। আমরা আজকে সব বিজেপি এমএলএ ওনার পিতৃমাতৃদেবীর সামনে ডক্টর বাবা সাহেব আম্বেদকরকে স্মরণ করে আমরা কমিট করছি, অঙ্গীকার করছি যে আমরা জনতা দরবারে নিয়ে যাব এবং এই জঘন্য, নির্মম, বেদনাদায়ক ঘটনাটাকে ভুলিয়ে দিতে আমরা দেব না। আমরা কমিটেড, তাই তো সবাই। শুনলেন বন্ধুরা, শুভেন্দু অধিকারী তৎক্ষণাৎ একটা কর্মসূচি ঘোষণা করলেন বাবা মাকে আশ্বস্ত করার জন্য এবং এটা বোঝানোর জন্য যে আমরা পাশে রয়েছি। এটার জন্যই বিরোধী দলনেতার এই কর্মসূচি। কিন্তু আদতে এই কর্মসূচির যে কোনো মাথা মুন্ডু নেই এবং এই কর্মসূচি দিয়ে যে আন্দোলনকে এক চুলো এগিয়ে নিয়ে যাওয়া যাবে না বা তদন্তকে কোনোভাবেই ত্বরান্বিত করা যাবে না, সেটা আমরা স্পষ্টই বুঝি। তার কারণ আমাদের রাজভবনে যে ব্যক্তিটি বসে রয়েছেন, সেই ব্যক্তিটি আমাদের রাজ্যের উন্নতির জন্য কি কি কাজ করেছেন এর একটি উত্তর যেমন শাসক দলের কোনো নেতা নেতৃত্বরা দিতে পারবেন না, ঠিক তেমনি আবার বিরোধী দলের কোনো নেতা নেতৃত্বরাও দিতে পারবেন না এই রাজ্যপাল মহোদয় আমাদের এই রাজ্যে আসার পর থেকে কোন একটি কাজ গুরুত্বপূর্ণভাবে করেছেন যেটা আমাদের রাজ্যবাসীর জন্য অত্যন্ত মঙ্গলদায়ক হয়ে উঠেছে। তাই এই রাজ্যপালের সামনে, রাজভবনের সামনে ধর্নায় বসা আর দেওয়ালে মাথা ঠোকা, এই দুটোর মধ্যে তো কোনো তফাৎ আমি বুঝছি না। শুধুমাত্রই বিরোধী দলনেতা সলিটারিটি জ্ঞাপনের জন্য এবং পরিবারের পাশে রয়েছেন এটা বোঝানো ছাড়া আর এই আন্দোলনের যে কোনো ভবিষ্যৎ নেই সেটা আমরা স্পষ্ট বুঝে গিয়েছি। এবং শুধুমাত্রই হতাশা ছাড়া এই নির্যাতিতার পরিবারের বোধহয় আর কিছুই নেই। তারা এটাও বলছেন যে আগামী দিনে দরকার হলে আমরা আন্দোলনে নামব। কিন্তু সত্যি আমার জানা নেই এই 3-4 মাস ধরে আরজি করের অগাস্ট মাস থেকে যে আন্দোলন সৃষ্টি হয়েছিল, সে এত বৃহৎ আন্দোলনের পরেও যদি কোনো একটা স্তম্ভকে নাড়ানো না যায়, সেটা রাজ্যের স্তম্ভ বলুন, কেন্দ্রের স্তম্ভ বলুন, বিচারের স্তম্ভ বলুন, পুলিশের স্তম্ভ বলুন, যে কোনো স্তম্ভই বলুন, সেটা যদি নাড়ানো না যায় তাহলে এর থেকে বড় আন্দোলন হঠাৎ করেই গজিয়ে ওঠা তো আর সম্ভব নয়। তাই নির্যাতিতার বাবা মায়ের এই বুক ফাটা কান্না আমার মনে হয় আপনাদের প্রত্যেকের মনের মধ্যে প্রবেশ করেছে এবং এই অসহায়তা, বিশেষ করে শুধুমাত্রই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের ওপর যা অসহায়তা রয়েছে, যা অভিযোগ রয়েছে সে তো রয়েছেই, কিন্তু করছেটা কি আমাদের কেন্দ্রীয় সরকার, করছেটা কি আমাদের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা,
করছেটা কি আমাদের বিচার ব্যবস্থা? এর কোনো প্রশ্নের উত্তর আমাদের কাছে নেই বলেই এতটা অসহায় হতে হয় পশ্চিমবঙ্গের যে কোনো নিপীড়িত মানুষকে। এটা বুঝতে পারেন না তারা, যারা শান্তিতে জীবনটা কেটে যায় ভগবানের দয়ায়। তারা বুঝতে পারেন না যে আমাদের রাজ্য এবং আমাদের দেশের পরিকাঠামোগুলো কোন জায়গায় রয়েছে। একটা এত বড় ঘটনা, যেখানে সিসিটিভি ক্যামেরাতে মোড়া, যেখানে এত লোকের এভিডেন্স পাওয়া গিয়েছে বা এত লোকের তথ্য সংগ্রহ করা গিয়েছে, যেখানে পরতে পরতে বিভিন্ন রকমের ভুল পদ্ধতিতে তদন্ত করার প্রাথমিক প্রমাণ মিলেছে, তারপরেও এতদিন সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই অশ্বডিম্ব প্রসব করা ছাড়া আর কিছুই করতে পারেনি। আর এরাই নাকি আমাদের দেশের মধ্যে সব থেকে দক্ষ একটা সংস্থা, আর এর ওপরে তো আর কোনো দক্ষ সংস্থা হয় না। তাই কি বলবেন? ওই নির্যাতিতার বাবা মায়ের বুক ফাটা কান্নার আওয়াজ, তাদের হতাশা ব্যক্ত করা, কিংবা শুভেন্দু অধিকারীর মতো করে তাদের চোখ মুছিয়ে দেওয়া ছাড়া এই মুহূর্তে আর করার কিছুই নেই। এমনই একটা দুর্ভাগা রাজ্য, এমনই একটা দুর্ভাগা দেশে এই আমাদের প্রত্যেক মানুষকে যেতে হচ্ছে। যতদিন চলছে ততদিন চলছে, যদি কোনো দিন আটকে যায় ব্যাস, তারপরে আর যে কোনো গতি নেই। সেটা নির্যাতিতার বাবা মা যেমন বুঝতে পারছেন, তেমনি পশ্চিমবঙ্গের হাজারো হাজারো লাখো লাখো মানুষ ওই নির্যাতিতার বাবা মায়ের চোখ দিয়ে এই পরিস্থিতিটা উপলব্ধি করতে পারছেন। আশা করি আপনারাও উপলব্ধি করেছেন কি, তাই তো? লিখে জানান আজকের পর্বে।